নিজের পরিচয় দিচ্ছে কৌরব বলে, তখন সে নিজেকে ভরত বংশীয় বলতে পারছে না। এটা গতদিন একজন প্রশ্ন করেছিলেন যে সে তো তাহলে ভারত হলো না। না, হলো না তো, ওর ছেলে ভরত জন্মাবে, তারপরে তো সবাই ভারত হবে না। যেমন ওই বিশ্ব ধর্মতর পুরাণে আছে না, উত্তরং যৎ সমুদ্রস্য হিমবতশ্চ দক্ষিণম বর্ষং তৎ ভারতং বিদুঃ ভারতে যত্র সন্ততি। আমার একটা লেখার মধ্যে আমি এগুলো কোট করেছি, দেখবেন। তো এই যে ভারতেই হচ্ছে সন্ততি, ভারতেই স্ত্রীলিঙ্গ করতে গেল কেন? ভারতং যত্র সন্তানম বললে হতো, কিন্তু সন্ততি শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। সন্ততি মানে মানুষেরা, পুরুষেরা, মানে যারা জন্ম গ্রহণ করেছে তারা, তো জনেরা, তো জন, তো সেই ভারতে যত্র সন্ততি, সন্ততি মানে সন্তান, যেখানে সন্ততিরা যারা যারা জন্মগ্রহণ করছে তারা সকলে ভারতী, মানে ভারত নামের সঙ্গে যুক্ত। আজকে যে ভারতবর্ষ, এটা আমি অন্য আলোচনায় বলেছি, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে ভারতবর্ষ কনসেপ্টটা, এটার মধ্যে কোনো গোঁড়ামি বা উগ্রতা এসব অনেকে করছেন, উগ্রতা অনেকে আবার সেই উগ্রতার বিরোধিতা করতে গিয়ে আরো বেশি উগ্রতা করে ভুল ভাল করে ফেলছে। এই শয়তানগুলো ঠিক কাজের সময় ফোন করে, অসহ্য। আচ্ছা, যাই হোক, এবং দেখুন এটা আজকে হঠাৎ করে ব্যবহার হচ্ছে তা না। যখন আমাদের সংবিধান রচনা হয়েছে তখন থেকেই এই ভারত শব্দটা সংবিধানের মধ্যেই গৃহীত হয়েছে। ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, দ্যাট ইজ দি ফার্স্ট লাইন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর তারপরে দেখুন, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার নাম কি ছিল? ভারতের জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, নাম কি? ভারতীয় স্টেট ব্যাংক। সব জায়গাতেই বরাবর ইন্ডিয়ান ইনস্টিটিউট, ভারতীয়। কাজে সব জায়গাতেই ইন্ডিয়ার পাশাপাশি ভারত শব্দটা প্যারালালি আমাদের এখানে চলেই আসছে, এবং দুটোর মধ্যে কোনো বিরোধই নেই। ইন্ডিয়া শব্দটাও প্রকৃতপক্ষে বিদেশি নয়। ইন্ডিয়া শব্দের সঙ্গে ইন্ডাস, ইন্দুস, সিন্ধু এই শব্দটা যোগ, যেটা পার্সিয়ান, পারসিক উচ্চারণে হিন্দু উচ্চারিত হতো। তার থেকে হিন্দ, হিন্দ থেকে ইন্ড, এইটা হলো। তাহলে ইন্ডাস তো নদীটার নাম নয়, নদীটা তো সিন্ধু। এখন দেখুন সেই সিন্ধু নামটাই হচ্ছে, তাতে কারো বিরোধ হচ্ছে না। কিন্তু সিন্ধটাকে অন্যরকম উচ্চারণে হিন্দ হলো। আর সকে হ বলা তো আমাদের ভারতীয় সমস্ত উপভাষাতে, প্রাকৃত ভাষাতে, স্থানীয় ভাষাতে হয়েছে। আর মূর্ধন্য শকে খ বলা, বৈশাখ, বৈশাখ, মূর্ধন্য স লিখছে কিন্তু বলবে বৈশাখ। সন্তোষ লিখছে মূর্ধন্য স, কিন্তু উচ্চারণ করছে সন্তোষ। কেউ কেউ ভুল করে লিখেও দিচ্ছে সন্তোষ। ইংরেজিতে দেখবেন অনেক জায়গায় পাঞ্জাবি দোকানের অটোমোবাইলস এর নাম সন্তোষ মোবাইল অটোমোবাইল সেন্টার, SANTOKH। আপনার সন্তোষটা আবার কি? দেখবেন ও যখন নিজের অক্ষরে লিখছে দেবনাগরীতে, তখন কিন্তু লিখছে সন্তোষ মূর্ধন্য স। যেমন বৈশাখ লিখতে গিয়ে পুঁথিতে আমরা দেখতে পাই বয়ইকার, তালবসায়কার, মূর্ধন্য স। বৈশাখ বলে তো আর কোনো মাস নেই। আমাকে বুঝতে হবে এটা স্থানীয় উচ্চারণে বিকৃতি লাভ করে ধ্বনি বিকারের কারণে বৈশাখ হয়েছে, সে উচ্চারণ করছে বৈশাখ। বৈশাখ কেউ উচ্চারণ করে না, সবাই বৈশাখ খয় উচ্চারণ করে। আবার ঋষিকেশ, যেখানে মূর্ধন্য স, সেখানে কি বলে ঋষিকেশ। ঋষিকেশ বলছে কেন? কারণ মূর্ধন্য স খ পড়ে। এইটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ভারতী যত্র সন্ততি, মানে ভরতের জন্মের পর থেকে যত উত্তরসূরি, পরবর্তী পরবর্তী প্রজন্ম, তার জেনারেশন অফ দিস ল্যান্ড, এই দেশের, তারা হলো ভারতী সন্ততি। কেন? বর্ষং তো ভারতং বিদুঃ, এই বর্ষ দেশ, তার নাম হচ্ছে ভারত। আচ্ছা, বললো ব্রহ্মবৈবর্ত পুরাণ তো বাবা অনেক পরেকার পুরাণ। এইটাই আমি আলোচনা করেছিলাম যে মহাভারতের মধ্যে
কিভাবে ভারতবর্ষের বিশিষ্ট বর্ণনা এবং বিস্তৃত বর্ণনা রয়েছে সমস্ত দেশগুলোর নাম দিয়ে, তারপরে নদীগুলোর নাম দিয়ে, পাহাড়গুলোর নাম দিয়ে, সপ্তকুলাচলের সঙ্গে আরো কত পাহাড় আছে সেগুলোর নাম দিয়ে, প্রচুর নদীর নাম দিয়ে 156 বা এরকম কোথাও আমি এটা বলেছিলাম সব। তো সেই যে ভারতবর্ষ, এবং সেটা সকলেরই খুব কাঙ্ক্ষিত, বসবাসের জন্য আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, অভীপ্সিত দেশ, যেখানে মনু প্রভৃতিরাও সেখানে বাস করতে চান, দেব দেবতারাও সেখানে বাস করতে চান, আর এমনকি দেবরাজ ইন্দ্রও সেখানে বাস করতে চান। এই হচ্ছে ভারতম বর্ষম। এবং জম্বুদ্বীপের মধ্যে বা সপ্তদ্বীপের মধ্যে এই ভারতবর্ষ এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা জায়গা বলে খুব বর্ণনা করা হয়েছে মহাভারতের মধ্যে। বিশেষ লক্ষণীয় ভীষ্ম পর্ব, কারণ যেখানে যুদ্ধে গোটা ভারতবর্ষে এসে জড়ো হয়েছে। হ্যাঁ, সমস্ত উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তারা সকলেই এসে জড়ো হয়েছে। গতদিন কেউ একজন প্রশ্ন করছিলেন মণিপুরটাকে অত দূর পর্যন্ত তখন মহাভারতের আমলে ছিল কি না। মহাভারতের যুদ্ধে সবাই কিভাবে এসে জড়ো হচ্ছে সেটা দেখলে এটা বোঝা যাবে যে হ্যাঁ, কতটা পর্যন্ত বিস্তার ছিল বা যোগাযোগ ছিল। আজকের আমাদের অতি দ্রুত যোগাযোগের উপায় থাকার কারণে আমরা ধরেই নিচ্ছি বা ধরে নিই, এটা সারা পৃথিবীতেই হয়, ভারতবর্ষে শুধু নয়, ইউরোপেও সেই ঘটনাটা ঘটেছে যে এইসবগুলো কিছুই ছিল না, তখন তারা যোগাযোগ করতো কি করে। এই প্রসঙ্গে কতগুলো উদাহরণ দিয়েছি যে মঙ্গলরা বা চীনারা ব্যবসা করতো ইটালি পর্যন্ত, স্পেন পর্যন্ত। এসব ইন্টারনেট অমুক কিছু কিছুই তাদের ছিল না। ওই ঘোড়ার পিঠে, খচ্চরের পিঠে চেপে, হ্যাঁ, ঘোড়ার মাংস গুঁড়ো করে প্যাকেটে চামড়ার ব্যাগে নিয়ে, খানিকটা জল নিয়ে সে ঘোড়ার পিঠে করে যাচ্ছে, সেই চামড়ার ব্যাগে ঘোড়ার মাংস গুঁড়ো করা, খিদে পেলে পরে সেইটাই জল দিয়ে গুলে খেয়ে নিচ্ছে, খিদে টেস্টটা দুটোই মিটছে। কিন্তু না হলে এই চীন দেশের, মঙ্গল দেশের জিনিসপত্র কি করে পৌঁছেছিল রোম পর্যন্ত, ইটালি পর্যন্ত, তারপরে ফ্রান্স ছাড়িয়ে স্পেন এবং পর্তুগাল পর্যন্ত। আর অন্যদিকে মঙ্গল থেকে সকলে নেমে এসেছিল ভারতবর্ষ পর্যন্ত। চেঙ্গিস খানের বিজয় যাত্রা ইরান, ইরাক ছাড়িয়ে কত দূর গিয়েছিল। অন্যদিকে আবার আলেকজান্ডার পশ্চিম দিক থেকে কত দূর পর্যন্ত এসেছিল। এবং দেখবেন আলেকজান্ডারের সঙ্গে পুরু রাজের তর্ক বিতর্ক হচ্ছে, সেখানে আমরা পুরু এই নামটাকে আবার ফের করে পাচ্ছি। এগুলো কতগুলো জিনিস প্যারালালি এবং সমান্তরাল ভাবে এবং কি বলবো তুলনাত্মক ভাবে, কম্পারিটিভলি, তাহলে প্যারালালি এন্ড কম্পারিটিভলি আমরা যদি ভাবি, আর একই নাম কি করে বারে বারে আসছে, আমরা যদি শুধুই ভেবে নিই যে গান্ধারী মানে ধৃতরাষ্ট্র আর গান্ধারী, এই প্রথম ধৃতরাষ্ট্রটা নয়, কারণ আগে একজন ধৃতরাষ্ট্রের কথা মহাভারতের মধ্যে বলেছে, সেখানে গিয়ে আবার যেন এই ধৃতরাষ্ট্রকে গন্ডগোল না করে ফেলা হয়। অর্থাৎ সাধারণভাবে আমরা ভাবি বা বলা হয় যে ইউরোপেই বোধ হয় ঠাকুরদার নাম আবার নাতির নামটাও সে একই হলো। কার্ল ঠাকুরদার নাম ছিল, ছেলে হয়তো রবিনসন, সে একটা ছেলে হলো, তখন তার নাম লেখো কার্ল, আর ঠাকুমার নামটা আবার নাতনির নামে তো রাখা হলো। এটা ভারতবর্ষে বাঙালিদের পরিবারেও খুব কম, কিন্তু কখনো কখনো দেখা যায়। কিন্তু এটা শুধু ইউরোপের বৈশিষ্ট্য তা নয়, যার জন্য ইউরোপে বলতে হয় না কার্ল দি ফোর্থ, কার্ল দি ফিফথ, হ্যাঁ, এডওয়ার্ড দি এইট, এসব বলতে হয় কেন? তার আগে আর একটা এডওয়ার্ড ছিল, কত নম্বর এডওয়ার্ড? এডওয়ার্ড দি এইট। আচ্ছা, মনে হয় এখন সকলে এসে গিয়েছেন, মাত্র 5টা 13-14 বেজে গেছে। আমি ওই জায়গাটা আর একবার একটুখানি পড়ছি যেখানে পুরো দেশের কথা হয়েছে। আবার বলছি, এই যে কুরু, করহস্য রহস্য,
একটি রাজকুমার জন্ম নিল, তার পিতার নাম সংবরণ। যদিও প্রাচীনকালের নিয়ম অনুসারে হরিদাস সিদ্ধান্ত বাগীশ মহাশয় পর্যন্ত সম্বময় লিখেছেন, কিন্তু এই বানানটা লেখা যায় না। আমাদের ক্রিকেট প্লেয়ার আছেন, সংবরণ কি আমি বলতে পারছি না, বসু বা দাশগুপ্ত কিছু একটা হবে, তো সে আবার জোট পার্টি থাকে, সে সম্বরণ লেখে, কিন্তু তার নিজের নামটা তো বোঝাতে পারবো না। কিন্তু সংবরণ, সংবর্ধনা, সংবর, সংবর্গ, এগুলো সংযোগ করা যাবে না। ম্যাডাম পার্বতী ক্ষমা করবেন, ভাবেন আমাকে এগুলো শেখাচ্ছেন কেন, তা না, বাকিদের জন্য বলছি, কারণ তারা এই বানান ভুলটা প্রায় করে, আপনিও নিশ্চয়ই অভিজ্ঞতা পান। এটা তো অন্তস্থ অন্তস্থ ম আছে পরে, কাজে পরসবর্ণ করলেও তো ম আসার এখানে তো ভুল। যেমন সম্বন্ধ, এটা অনুসার দিয়েও লেখা যাবে, ময়বর দিয়েও লেখা যাবে, বর্গীয় ব। কিন্তু সংবরণ বিশ্ব তো লেখে সংবর্ধনা, সংবর্ধনাতে অনেকেই লেখে বিদায় সংবর্ধনা, সেটা তো কি করে ম হবে, অন্তস্থ ব। ওইটা কারণ ওইখানে ময় ব করা যাবে না, কারণ ওই বটা হচ্ছে অন্তস্থ ব। সংবর্গ, সংবৃত্তি, সংবরণ, সংবর্ধনা, সংবর্ততে, এই যে অ গুলো, এগুলো সব অন্তস্থ ব। সে বর্গীয় বর্ণ ময়ের সঙ্গে সংযোগে থাকতে পারে না। ওইখানে অনুস্বারস্য জয়ী পরসবর্ণ হবে না, মানে ম হবে না। পরসবর্ণ যদি করতে হয় তো চন্দ্রবিন্দু হবে, বুঝতে পেরেছেন? সেটা একেবারে তার সঙ্গে আরেকটা ব চাই, হ্যাঁ, আবার আরেকটা ব তো চাই তার সঙ্গে, সেটা তো কে জানবে, কে লিখবে? তাহলে ওইটা অনেক ঝামেলা, আমি ওইখানে যাচ্ছি না ওর জন্য। হ্যাঁ, জেনে রাখুন কোনটা ভুল। সংবর্ধনা, সংবরণ, সংবৃত্তি, সংবর্গ, সংবর, মানে উপাসনা আছে বেদান্ত পড়তে গেলে, শঙ্কর ভাষ্যের মধ্যে দেখবেন, ব্রহ্মসূত্রের ভাষ্যে সংবর্গ উপাসনা, তো সেইগুলো সব পুরনো বইতে দুর্গাদাস সিদ্ধান্ত বাগীশের সাংখ্য বেদান্ত তীর্থ, সেখানে ময় ছিল। কিন্তু সম্প্রতিকালে আমি দেখলাম রিপ্রিন্টে কিন্তু অনুস্বার দিয়ে অনুস্বার ব করেছে, এটা ভালো লাগলো আর কি। সুতরাং আমাদের এই বলাগুলো বিফলে যায় না, এটা ভেবে অনেক সময় একটু সান্ত্বনা পাই। যাই হোক, আবার বলছি, সেই পুরু বংশে পয়রহস্য রয়হস্য, সেই বংশে দুষ্যন্ত পর্যন্ত জন্মেছিলেন। আরো একটা কথা বলি, হরিদাস সিদ্ধান্ত বাগীশ পড়তে গেলে দেখবেন সেখানে দুষ্যন্ত বানান দুষ্মন্ত লিখেছেন। অনেকে বলেন প্রাচীনে দুষ্মন্ত এই বানানটাও চালু ছিল। যাই হোক, হরিদাস সিদ্ধান্ত বাগীশ পুঁথি পর্যালোচনা করি, তার গ্রন্থ সম্পাদনা করেছেন, তিনি দুষ্মন্ত বানানটা লিখেছেন। এখন পাঠ্যাবস্থায় বি ক্লাসে, এম ক্লাসে বা অন্যত্র কিন্তু এই বানানটা চলবে না। দিস ইজ আপডেশন, গবেষকদের জন্য বললাম, এবং গবেষণা যারা পরিচালনা করেন তাদের জন্য বলছি, কারণ তাদেরও দেখেছি অনেক সময় তর্ক করতে, না উনি তো এইরকম লিখেছেন, তাহলে কি হবে? তাহলে এই হবে যে আপডেশন হবে, বিকজ রিসার্চ ইজ অনলি প্রগ্রেস, অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। তাহলে দুষ্যন্ত পর্যন্ত হচ্ছে কৌরব, পুরু বংশের উত্তরাধিকারী, পুরু বংশের ধারাবাহিকতায় জাত। সেই দুষ্যন্তের পুত্র হলো ভরত, যার আসল নাম একটা উপনাম হয়েছিল বা অ্যাট্রিবিউটিভ নাম, বিশেষণাত্মক পরিচয় দায়ক নাম সর্বদমন, এবং সে চক্রবর্তী রাজা হয়েছিল। তার আগে পর্যন্ত কিন্তু কেউ বড় বড় রাজা হলেও চক্রবর্তী রাজা ছিল না। এখন কি হলো, এই সংবরণের পুত্র হলো কুরু, কয়ের হস্য রয়ের হস্য। এইভাবে এই পুরু বংশের ধারাবাহিকতায় কি করে আমরা কুরু বংশকে পেলাম। এরপরে তারা কি হবে, আর পৌরব হবে না, হবে কৌরব। এবং সকলেই যারাই জন্মালো এরপর থেকে, যারা এই বংশে জন্মেছে, তারা সকলেই কৌরব, মানে কুরু বংশের জাত। কুরুর পিতাকে সংবরণ। এই সংবরণের বিরাট রাজ্য নাশ হয়েছিল, সব রাজ্যপাট ছেড়ে সবাই শত্রুদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য
মানে ভরতের জন্মের অনেক পরে সংবরণের জন্ম। সেই সংবরণের আমলে ভাবুন একবার, ভরত হলো চক্রবর্তী রাজা, সেই বংশে কতখানি দুরবস্থা হলো। সেই সংবরণের রাজ্য নাশ হলো, শত্রুদের আক্রমণ তাকে সবকিছু ত্যাগ করে পর্বতের গুহায় গিয়ে আশ্রয় নিতে হলো। তারপরে তিনি আবার মনে টনে করে ঋষি বশিষ্ঠকে ডেকে পাঠালেন। এটা আবার একটা বানান বলছি, বশিষ্ঠ বানান তালব্য স নয়, দন্তীয় স দিয়ে লেখার কথা, যদিও প্রাচীন আমরা বাংলা বইতে সর্বত্রই বশিষ্ঠ তালব্য স হ্রস্বইকার দিয়ে পাই। হ্যাঁ, মানে দুটোরই হতে পারে, বসি নাম শ্রেষ্ঠ, বশিষ্ঠ, যিনি সংযমীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি বশিষ্ঠ তালব্য স। কিন্তু বসু, যিনি শ্রেষ্ঠ বসু লাভ করেছেন তিনি বশিষ্ঠ। যাই হোক, শাস্ত্রীয় ভাবে এবং অন্যত্র অবাঙালি অঞ্চলে দেখবেন বশিষ্ঠ এই নামটাই, এই বানানটাই, নিজের অনেকের নাম হয় বশিষ্ঠ, তারা এই দন্তস্ব দিয়ে লেখেন। প্রসঙ্গ আলাদা। এখন সেই বশিষ্ঠকে তিনি পুরোহিত হিসেবে নিজ বংশে বরণ করলেন। সেই বশিষ্ঠের প্রভাবে কি হলো, তার আবার রাজ্য লাভ হলো, বিস্তার লাভ করলো ইত্যাদি, এবং সংবরণের কাছে জন্ম নিলেন। আচ্ছা, হ্যাঁ, সংবরণের কাছে জন্ম নিলেন কে? কুরু। এখন তারপরে কুরুক্ষেত্র বলে একটা জায়গা তৈরি হলো, তীর্থস্থান। কেন? কুরু সেখানে একটা রাজ্যপাট, ধন দৌলত, ওটা একটা মন নেই, সে খুব জ্ঞানী, হ্যাঁ, সংযমী, তপস্যা করে। তিনি গিয়ে ওই জায়গাটাতে এমন তপস্যা করলেন যে তার নামে জায়গাটার নাম হলো। এটা আমি আগের দিন পড়ে দিচ্ছিলাম আপনাদেরকে, যে সংবরণের থেকে সংবরণ আর তপতি, তপতি, অনেকে বাঙালিদের খুব কমন নাম একটা, তো জানেও না যে পুরাণে বা মহাভারতে তপতির স্বামী ছিলেন সংবরণ, তাদের পুত্র হলো কুরু। এবং সেই সংবরণের যে পুত্র কুরু, রেফারেন্সের জন্য বলেছিলাম আদি পর্বের 89 অধ্যায়ে, 89তম অধ্যায়ে, এই 35, 36, 37, 38 এখান থেকে চলেছে। আচ্ছা, এই কুরু বংশের উৎপত্তি এবং তারপরে তার বর্ণনা। এখন তার রাজত্বে সমস্ত প্রজারা ধর্মজ্ঞ ইত্যাদি ইত্যাদি হতে থাকলো, যেমন হয় আর কি। তারপরে সেই তার নাম দিয়ে জায়গাটার নাম হলো কুরু জাঙ্গল। কুরুক্ষেত্র তখন হয়নি, কুরু জাঙ্গল। জাঙ্গল মানে একটা দেশ, জঙ্গল টঙ্গল নয়। জাঙ্গল হচ্ছে একটা অত্যন্ত উর্বর, যেখানে জল আছে, যেখানে মাটি খুব উর্বর, যেখানে সর্বপ্রকার শস্য হয়। এটা মনুসংহিতা পড়লেই আপনারা দেখতে পাবেন, আমি গতদিন পড়ে দিয়েছিলাম যে জাঙ্গল দেশ হচ্ছে কেমন, সব দিক থেকে উপযুক্ত বসবাসের এবং অন্যান্য সমস্ত সুরক্ষার জন্য, জীবন যাপনের জন্য খুব উপযুক্ত দেশ, স্থান। সেজন্য তারই নামে পৃথিবীতে ওই শস্য শ্যামলা, অতি উর্বর এবং দৃশ্যগত ভাবেও খুবই দর্শনীয় সুন্দর এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশের নাম হলো কুরু জাঙ্গল। তার আগে কুরু বলে কোনো দেশের নাম ছিল না, মানে দেশটার নাম জাঙ্গল দিল কেন? বোঝাবার জন্য যে দেশটা খুবই সুন্দর, বাসস্থানের উপযুক্ত। তারপরে আবার একটা জায়গায় গিয়ে সেই কুরু এমন তপস্যা করলো যে সেখানে পূর্ণাং তপসা চক্রে, সেই মহা তপস্বী কুরু তার তপস্যার ফলে, তপস্যার বলে তিনি পূর্ণ কুরুক্ষেত্র স্থানটিকে নির্মাণ করে দিলেন, করে দিলেন। মানে কুরুর তপস্যার জন্য ওই কুরু জঙ্গলের মধ্যে একটা জায়গা, সেটা তীর্থস্থান হয়ে গেল কুরুক্ষেত্র। আমি কুরুক্ষেত্রের বর্তমান জায়গার নাম বলেছিলাম কতগুলো স্থান, জ্যোতি সাগর, অত্যন্ত পুণ্য স্থান, সেখানে স্নান করলে খুব পুণ্য হয়। আচ্ছা, তারপরে একটি মনুষ্য নির্মিত হ্রদ আছে, সব থেকে বড় ভারতবর্ষের মধ্যে, হয়তো এশিয়ার মধ্যেও, কৃত্রিম হ্রদ, আর্টিফিশিয়াল, মানে মনুষ্য
খনিত, সেটা হচ্ছে ব্রহ্মসাগর। এই ব্রহ্মসাগরের চার ধারে প্রায় 1000-এর উপর হচ্ছে ওই শ্রাদ্ধ কর্মের উপযোগী মণ্ডপ করা আছে। মণ্ডপ মানে অস্থায়ী মণ্ডপ না, সিমেন্টে বাঁধানো একেবারে মণ্ডপ। তবে বলা হয় 10,000টা শ্রাদ্ধ কর্ম ওইখানে হতে পারে। এবং কুরুক্ষেত্র তীর্থের এমনই মহিমা হলো, দেখুন আজকে শ্রাদ্ধ কর্মে আগের দিনও বলেছি, যখন বলা হয় সমস্ত তীর্থকে স্মরণ করা হয় এবং বলা হয় এইখানে সেই সবকটা তীর্থ আসুক, তার প্রথমটা হচ্ছে কুরুক্ষেত্র, দ্বিতীয় হচ্ছে গঙ্গা, কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থান্যেতানি সর্বাণি বা তীর্থান্যেতানি পুণ্যানি শ্রাদ্ধ কালে ভবন্তু ইহ। এই কুরুক্ষেত্র যার কারণে হলো, সে হচ্ছে কুরু নামক এক রাজকুমার, তার তপস্যার কারণে কুরু জঙ্গল নামে যে দেশটা, তার মধ্যে একটা পূর্ণ তীর্থস্থান তৈরি হলো কুরুক্ষেত্র নাম দিয়ে। আর তপটিকে সে হচ্ছে সূর্যের কন্যা। সূর্যের কন্যাকে বলা হচ্ছে সৌরী, দন্তু সয় ঔকার রয় দীর্ঘই, সৌরী সূর্যপুত্রী। তাহলে তপটিকে সূর্যের কন্যা, তার পতিকে সংবরণ, তাহলে তাদের পুত্র হলো কুরু। সেই কুরু বিশেষ ধার্মিক ছিলেন এবং সমস্ত প্রজারা তাকে রাজত্বে বরণ করেছিল। তার নামে কুরু জঙ্গল নামে দেশটা পৃথিবীতে বিখ্যাত হলো। এরপরে মহা তপস্বী কুরু তপস্যা করে বিশাল একটি ক্ষেত্রকে, এরপরে এই ক্ষেত্রটাই দেশ হয়ে যাবে, পরের অধ্যায় আছে, বিশেষ একটি ক্ষেত্রকে কি করলেন, আচ্ছা কেন, হ্যাঁ ওকে, বিশেষ একটি ক্ষেত্রকে পূর্ণ কুরুক্ষেত্র বলে বিখ্যাত করেছিলেন। এবং বাহিনী নামে কুরু রাজার এক মহিষী ছিলেন। এই কুরু রাজার পত্নীর নাম বা মহিষী রাজরানীর পাটরানীর নাম হলো বাহিনী। বাহিনী মানে তো সৈন্যবাহিনী হতে পারে, আবার বাহিনী মানে নদী। তার 5টি পুত্র হয়েছিল, তাদের নাম ছিল অশ্ববান অথবা অবিকশিত, অ অন্তস্থবায় হর্ষই পরীক্ষিত, তারপরে যেন কয় বন্ধু হর্ষই তয় হলন, অভিষ্যন্ত চৈত্ররথ মুনি এবং জনমে জয়। এই জন্মজয় আবার আলাদা হয়ে গেল, কিন্তু এই বলছি যে আগে কার নাম পরে কার নাম। জ্যেষ্ঠ অবিক্ষিতের আবার 8টা পুত্র ছিল, তাদের নাম ছিল পরীক্ষিত, সবলাশ্য, দেখুন পরীক্ষিত আবার পরে আসবে, পরীক্ষিত, সবলাশ্য, আদিরাজ, বিরাজ, শালমলি, উচ্চৈঃসবা, ভঙ্গকার এবং জিতারি। খেয়াল করবেন, জেতারি বলে একজন বৌদ্ধ দার্শনিক আছেন, বহু গ্রন্থ রচনা করেছেন, এর সঙ্গে জিতারিকে গন্ডগোল করবেন না। এদের বংশজাত ক্ষত্রিয়গণ শৌর্য, গাম্ভীর্য ইত্যাদি গুণে বিশেষ বিখ্যাত হয়েছিলেন। এই চলছে কুরু বংশের বর্ণনা। পরীক্ষিতের জনমেজয় প্রভৃতি 7টি পুত্র হয়েছিল, তারা সকলেই যথাকালে ধর্মশাস্ত্রে এবং নীতিশাস্ত্রে অভিজ্ঞ ও মহারথ হয়েছিল, মানে খুব বড় যোদ্ধা। পরীক্ষিতের সেই 7টি পুত্রের নাম জনমেজয়, কক্ষসেন, উগ্রসেন, চিত্রসেন, ইন্দ্রসেন, সুসেন, ভীমসেন। এই ভীমসেন আবার আমাদের ভীমসেনের থেকে আলাদা, মানে পাণ্ডব ভীমসেনের থেকে আলাদা। জনমেজয়ের আবার 8টি পুত্র হয়েছিল, তারা সকলেই বলবান এবং পৃথিবীতে বিখ্যাত হয়েছিল ভালো যোদ্ধা হিসেবে। এছাড়াও শুধু যুদ্ধ করতো তা নয়, ধর্মশাস্ত্র নীতিশাস্ত্রে নিপুণ ছিল। সমস্ত প্রাণীরই, শুধু মানুষ নয়, প্রজা নয়, প্রাণী, সমস্ত প্রাণী হিত সাধনে নিরত ছিলেন। তাদের নাম ছিল ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বাল্মীক, নিষদ, জাম্বুনদ, কুণ্ডোদর, পদাতি ও বোলাতি। আমরা তাদের গল্প পাই, ধৃতরাষ্ট্র, পাণ্ডু। তাদের মধ্যে ধৃতরাষ্ট্র রাজা ছিলেন, তার 11টা পুত্র জন্মেছিল। তাদের নাম আবার কি হয়ে যাচ্ছে দেখুন, আগে একটা ছিল কুণ্ডোদর, ধৃতরাষ্ট্রের ভাই, এদের নাম হলো কুণ্ডিক, হস্তি, বিতর্ক, ক্রাথ, কুণ্ডিন, হরিশ্রবা, ইন্দ্রাভ,
সুমন্যু, প্রতীপ, ধর্মনেত্র, সুনেত্র, এদের মধ্যে শেষ তিনজন পৃথিবীতে বিখ্যাত হয়েছিলেন। এই প্রতীপ খুব বিখ্যাত হয়েছিলেন। ভরতশ্রেষ্ঠ জন্মেজয় মহারাজ প্রতীপের তিনটে পুত্র জন্মেছিল। তারা হলেন দেবাপি, শান্তনু এবং বাল্মীক। দেখছেন পুরোনো নামগুলো কিভাবে ঘুরে ঘুরে বারবার আসছেন। এদের মধ্যে দেবাপি ধর্ম ও মঙ্গলের জন্য প্রব্রজ্যা অবলম্বন করলেন, আর মহারথ শান্তনু এবং বাল্মীক রাজ্য লাভ করেছিলেন। বাল্মীক রাজ্য আমাদের ইতিহাসেও একটা রাজ্য। আচ্ছা, ভরতের বংশে বলবান এবং মহারথ এবং দেবতুল্য ও ঋষিতুল্য বহুতর রাজা জন্মেছিলেন। দেবতুল্য এবং মহারথ অন্যান্য রাজারাও এইভাবে মনু বংশে সম্ভূত হয়েছিলেন এবং পুরুরবার বংশবৃদ্ধি করে গেছেন। যিনি এই ভরত বংশের প্রতিষ্ঠা করেছিলেন, সেই ভরত রাজা থেকে ভরত বংশীয়দের কীর্তি চলে আসছে। আর এই বংশে পূর্বে অন্যান্য যত রাজা জন্মেছিলেন তাঁদেরও নাম এর পর থেকে ভারত নামে বিখ্যাত হয়ে গেল। বুঝতে পারছেন? এটা হলো আপনাদের হিস্ট্রির ভাষাতে হবে অ্যানাক্রনিজম। মানে ভরত তো অনেক পরে হলো, কিন্তু তার পুণ্য বলে, তার গৌরবে আগেকার যত রাজা ছিল তাদেরও নামের আগে ভারত এই উপাধি যোগ করা হতে থাকলো। এরকম ভারতের বংশ অনেক রাজা ইত্যাদি সকলে জন্মেছিলেন, তাদের গণনা করে ওঠা যাবে না, যেমন পুরাণে বা এতে হয়। দেবতুল্য, সত্য এবং সরলতাশালী, তারা সবল এবং যুদ্ধ। জন্মেজয় এবার গল্পটা ফিরে গেলেন, একটুখানি বলুন। মহর্ষি বৈশম্পায়ন, আমি আমার পূর্বপুরুষগণের উৎকৃষ্ট উৎপত্তি বৃত্তান্তগুলি আপনার নিকট শুনিলাম, এবং এই বংশে জন্মেজয় রাজার কাছে বৈশম্পায়ন গল্প বলছে। তো এবার জন্মেজয় ফিরে এলো ডায়ালগে। এই পর্যন্ত যখন বৈশম্পায়ন বলা শেষ করেছে, তখন জন্মেজয় বললেন যে আমি আমার পূর্বপুরুষদের, এটা হলো বর্তমান জন্মেজয়, আমরা দেখলাম আগে অনেক জন্মেজয় জন্মেছিল দু একটা, পূর্বপুরুষদের উৎকৃষ্ট উৎপত্তি বৃত্তান্ত সমস্ত শুনলাম। এই বংশের উদার প্রকৃতি এবং রাজগণের বীরত্বপূর্ণ বৃত্তান্ত শুনলাম। সুতরাং এখন আমাকে আরো গল্প বলুন। অতএব আপনি ব্রহ্মা এবং মনু হতে আরম্ভ করে সমস্ত মনোহর উপাখ্যান গুলো আমার কাছে আবার বলুন। সেই পূর্বপুরুষগণের জন্মাবধি পবিত্র বৃত্তান্ত সকল কার না প্রীতি উৎপাদন করে। আমার পূর্বপুরুষগণের সদাচার, কে বলছে? জন্মেজয়। আমার পূর্বপুরুষগণের সদাচার মানে সে জন্মেজয় একদিকে কি কৌরব এবং ভারত, বুঝতে পারছেন? এই জন্মেজয় বলছেন আমার পূর্বপুরুষগণের সদাচার, ধর্মানুষ্ঠান, কি হলো, নানাবিধ গুণ এবং প্রবল প্রতাপ সর্বতোভাবে যশ বৃদ্ধি করেছিল। সেই বিস্তৃত যশ ত্রিভুবন ব্যক্ত করে রেখেছিল। গুণ, প্রভাব, শারীরিক বল, মানসিক বল, অধ্যবসায়, উৎসাহশালী পূর্বপুরুষগণের অমৃত তুল্য উপাখ্যান শুনে আমি তৃপ্তি লাভ করতে পারছি না। তার মানে কখনো এগুলো তৃপ্তি দিতে পারবেন না। এইবার একটা খুব দরকারি। বৈশম্পায়ন বললেন, মহারাজ জন্মেজয়, আমি পূর্বে মহর্ষি বেদব্যাসের নিকট, টেক্সটে কিন্তু বেদপ্রয়াস নেই, মাত্র দ্বৈপায়নাৎ শ্রুতম, অনুবাদে কিন্তু হরিদাস সিদ্ধান্ত বাগীশ বললেন আমি পূর্বে মহর্ষি বেদব্যাসের কাছে যা শুনেছি। আজকে আমরা নিশ্চয়ই এরকম অনুবাদ করবো না। তিনি বলছেন আমি পূর্বে মহর্ষি বেদব্যাস, মানে টেক্সটে আছে, দ্বৈপায়নাথ থেকে যা শুনেছি, আপনার পূর্বপুরুষগণের সেই কল্যাণকর উপাখ্যানগুলি আমি সমস্তটাই এখন বলছি। স্বকৃৎস্নং স্ববংশ জননং শুভম, এই কল্যাণকর সমগ্র নিজ বংশের জন্ম কথা, ইদং প্রচ্ছমানম, মানে এখন আমি বলতে বলতে যাব, সেটা আপনি শ্রবণ করুন। শ্রেণু রাজন,
শৃণু হে রাজন, এটা প্রথম বলছে, শৃণু রাজন, কি শুনবে? প্রচ্যমানম ইদং কৃষ্ণং স্ববংশ জননম। এই আমি যা বলতে বলতে যাব, সেই সমগ্র নিজ বংশের উপাখ্যান ইতিহাস শুভম কল্যাণকর শুনুন। কিরকম? যা কিনা আমি পুরা, এটা আমার আগে বললো, আমি যেটা পুরা সম্যক ময়া শ্রুতম, যেটা আমি পূর্বে সম্যক ভাবে সম্পূর্ণরূপে শ্রবণ করেছি। কার কাছ থেকে? দ্বৈপায়নাথ। এইখানে ম্যাডাম আখ্যাত উপযোগে অপাদান এবং অপাদানে পঞ্চমী হবে বোধ হয়, না? কারণ দ্বৈপায়নের কাছে তো আর একদিন হ্যাঁ হ্যাঁ, শোনেনি, তাই তো? না সে তো ঠিক, হ্যাঁ। এর জন্য বললাম যে দ্বৈপায়ন একদিন বলে গেল আর তাতে শুনেছিল, তা তো নয়। নিয়মিত দ্বৈপায়নের কাছে এই বৈশম্পায়ন পাঠ নিয়েছিলেন। এটা আমরা আগেই দেখলাম যে কৃষ্ণ দ্বৈপায়ন কাকে কাকে পড়িয়েছিলেন। অধ্যাপয়া মাস, বেদান অধ্যাপয়া মাস, মহাভারত পঞ্চমান, এখানে আমরা পেয়েছিলাম। তো সেইটা যেটা কিনা আমাদের এরপরে বেদান্তের ব্যাখ্যা করতে গিয়েও, আবার ব্যাকরণের ব্যাখ্যা করতে গিয়েও, যে কি করে আমরা এই বাক্যটা পাই, এই বাক্যটা মহাভারতের বাক্য, এগুলো জানলে পরে একটু ইন্টারেস্ট হয়, একটু আগ্রহ হয়, যে ধারাবাহিকতা কখনোই ছিন্ন হয়নি। এখন এরপরে তো বলছেন যে আমি সেই গল্প এখন আপনাদেরকে বলছি। এরপরে আর কি ব্রহ্মা ইত্যাদি সকলের গল্প টল্প সব বলতে বলতে গেল। দেখুন, এরপরের আমাদের কথা ছিল যে এদের সকলের জন্ম হলো কি করে। আগের দিন আমি একটুখানি বলেছিলাম যে বিদুরের জন্ম কি করে হলো। বিদুর ধর্মের রূপেই জন্ম নিলেন, শূদ্রের গর্ভে, শূদ্রার গর্ভে আর কি, শূদ্র যোনিতে। তাহলে ধর্ম বিদুর রূপেণ শূদ্র যৌন অজায়তে। তাহলে ওই দাসীর কোলে ধর্ম এসে জন্ম নিলেন বিদুরের রূপ ধারণ করে। যে বিদুর, এই যে বিদুরের এত উপদেশ, বিদুর বচন, কেন এত গুরুত্বপূর্ণ? হঠাৎ করে একটা দাসীর পুত্র হলো, না ক্ষত্রিয়পিতা বা পরাশর পুত্র, কৃষ্ণ দ্বৈপায়নী তার পিতা, কিন্তু তবুও দাসীর পুত্র তো, সে এত জ্ঞানে গুণে এত বড় কি করে হলো? কারণ তিনি স্বয়ং ধর্ম। এই প্রসঙ্গে আমি বিশদ আলোচনা যা যা করেছিলাম, ইরাবতী কার্বের প্রসঙ্গে ইত্যাদি প্রভৃতি, সেটা আমাদের আপনাদের বলেছি। এই ধর্ম বিদুর রূপেণ অজায়ত, ধর্মই বিদুর রূপে জন্ম নিলেন শূদ্রের গর্ভে, মানে শূদ্রার গর্ভে। এর আগে ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর জন্মের কথা বলে দিয়েছেন, বুঝতে পেরেছেন যে কিভাবে নিয়োগ হলো, এবং নিয়োগের পরে এই দুই পুত্রের জন্ম হলো। এটা আমাদের জানা, সেখানে যাচ্ছে যেটা জানা। এ কি হলো? এই বিদুর ধর্মে চ অর্থে চ কুশল, তিনি ধর্ম শাস্ত্র এবং ধর্মতত্ত্ব এবং অর্থশাস্ত্র অর্থনীতি সবেতেই অত্যন্ত নিপুণ ছিলেন। ক্রোধ লোভ বিবর্জিত, তার লোভ এবং ক্রোধ ছিল না। এই দুটো বলা মানে তার কোনো ব্যসন ছিল না, কোনো দোষ ছিল না। কারণ লোভই হচ্ছে সমস্ত চারিত্রিক দোষের মূল এবং সমস্ত চারিত্রিক অধঃপাতের মূল। এখনো পর্যন্ত দেখবেন যত অঘটন ঘটে, ছোট বাচ্চাদের ওপর অত্যাচার, তাদের অপহরণ ইত্যাদি থেকে আরম্ভ করে বড়দের মেয়েদের পর্যন্ত কিছু না কিছু লোভ দেখায়। ছোট বাচ্চাদের আকৃষ্ট করার জন্য বদমাইশ লোকেরা সবসময় কিছু চকোলেট দিচ্ছে। আমার মনে হয় বাচ্চাদের একটা শিক্ষা দেওয়া উচিত। ম্যাডাম পার্বতী বা অন্য যারা সন্তানবতী, তারা আমার সঙ্গে রাজি হবেন, সম্মত হবেন। ছোট বাচ্চাদের প্রথম শেখানো যে তুমি চকোলেটের লোভটা একটু জয় করো, একটু আটকে রাখবে। যে কেউ চকোলেট দিলে নেবে না। যেই বলে চকোলেট খাবে, আমি বলে হ্যাঁ, ব্যাস চকোলেটের লোভ দেখিয়ে তারপর তাকে হিপনোটাইজ করে, তারপর তাকে অজ্ঞান করে, তারপরে যা যা দুষ্কর্ম করার তারা করে যাচ্ছে। মেয়েদেরও তাই, একটা উপহার দিচ্ছে, আরেকটা উপহার দিচ্ছে, আরেকটা উপহার দিচ্ছে, খুব খুশি হয়ে যাচ্ছে। বাবা গরিব, অত ঘোরাতে পারে না, বা বাবা খুব কড়া শাসনে রাখে, অত ঘুরতে বেড়াতে দেয় না, মোবাইল ব্যবহার করতে দেয় না, হ্যাঁ, যখন তখন কথা বলতে দেয় না। মোবাইলে ওইসব কি কি করে আজকাল, ফেসবুক আর কি কি সব, আরো আরো কি কি সব রিল করে নেটে দেওয়ার জন্য,
সেগুলো করতে দেয় না। তখন কি করলো, একজন খুবই সজ্জন সেজে তার কাছে সে প্রথমে একটা দামি মোবাইল উপহার দেয়, ব্যাস একদম গোলে জল। এই যে লোভ, এবং সমস্ত বিপদের মূলে কিন্তু ওই লোভ। লোভ ক্রোধ বিবর্জিত, প্রথমেই বললেন লোভের কথা। তা লোভটা যদি কারোর না থাকে তাহলে সে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবে। আর কি বলছেন, আরো আছে আমাদের শাস্ত্রে বলেছে, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, লোভ এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। এই মহাভারতের মধ্যে বিদুরের বচনেই আছে, ষট দোষা পুরুষে নেহ, ষট দোষা পুরুষ ইহ পুরুষে ন হাতব্যা, পরিত্যাগ করবে ছটা দোষ। যদি সে পুরুষ, মানে এখানে মানুষ, পুরুষ না মানে, আচ্ছা ঠিক আছে পুরুষকে বারণ করেছে আমরা মেয়েরা যা কিছু করে যাব, এরকমটা পুরুষের শব্দের একটা চমৎকার অর্থ আমাদের শ্রীমৎ স্বামী অনির্বাণ দিতেন। পুরুষ মানে হচ্ছে প্রি উষ, প্রি পরে দীর্ঘরিকার মানে পূর্ণতা, তাহলে প্রি উষ, উষ মানে আলো, হ্যাঁ, তাহলে পূর্ণ আলো, আলো মানে জ্ঞান, সেই পূর্ণ আলো পূর্ণ জ্ঞান যার মধ্যে আছে সে হচ্ছে পুরুষ। তাহলে এখন আর নর, এই নর মানেও একটি একটি নর শরীর, নারী সেখানে বাদ, এরকম ভাববেন না। যেমন আমাদের এটা বলেছেন না, এই ন কর্ম লিপ্যতে নরে ঈশুপনিষদের কথা, 2 নম্বর মন্ত্র। এখানে কি ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা ঘৃধ তস্য ধনম কুর্বন্নেবেহ কর্মাণি জিজি বিশ্বের শতং সমাহ। কর্ম করতে করতে 100 বছর বাঁচবার ইচ্ছা করিবে। এবং ত্বয়ি, তুমি যদি এইরকম করো, ওইটাই আমরা পরে পেয়েছি ভগবদ গীতা থেকে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ফলের দিকে লোভ করে, ফলের দিকে তাকিয়ে থেকে, ফলের আকাঙ্ক্ষা করে তুমি কর্ম করবে না। কর্ম করার জন্যই কর্ম করবে, কিছু একটা সাধন করার জন্যই সাধন করবে। কি হলো ওই সাধনটা হলো, আমাদের কাছে যখন কোর্স করতে সব আসে না, বলে এটা করে কি হবে, কোর্সটা করা হবে, এই বইটা পড়লে কি হবে, তারপরে কি হবে, তারপরে বইটা পড়া হবে আপনার, এই বইটা পড়লে কি হবে, এই বইটা পড়া হবে, এলো কথা। খবরের কাগজটা পড়লে কি হবে, খবরের কাগজটা পড়া হবে, এরকম বল না খবরের কাগজটা পড়লে কি হবে, খবর পড়বো কেন, আচ্ছা ওই সিনেমাটা দেখলে কি হবে, এটা কেউ জিজ্ঞেস করে না। যে একটা ভালো কাজ করতে বলবেন অমনি বলবে এটা করলে কি হবে, এই কোর্সটা করলে কি হবে, তক্ষণি একটা আশু ফল না পেলেই হবে না। উপনিষদ বলছে এবং ত্বয়ি নান্যথা ইতঃ অস্তি এবং ত্বয়ি নান্যথেতোস্তি। এরকম তুমি যদি হও তাহলে তোমার মধ্যে অন্য আর কিছুই হবে না এর থেকে, মানে কর্মটাই করে যাবে। কুর্বন্নেবেহ কর্মাণি জিজি বিশ্বের ন কর্ম লিপ্যতে নরে, কর্ম নিজে নিজে নরের গায়ে লেপতে যায় না, যদি না সে নরের আকাঙ্ক্ষা থাকে, লোভ থাকে, বেশন থাকে। ঠিক আছে, তাহলে এই যে নর, ঠিক আছে নরকে বলেছে, নারীকে তো বলেনি আমি তাহলে বেশ বেঁচে গেলাম, আমি বেশ লোভ ক্রোধ মোহ করতে থাকবো না। নর মানে কি, ইটিওলজিতে আছে সম্ভবত নিরুক্তে, নরকে নৃত্যন্তি কর্মসু নরা, সেই হচ্ছে নর পদবাচ্য। যে কর্মের মধ্যে আমাদের প্রাতঃস্মরণীয় অধ্যাপিকা গৌরী ধর্মপালের ব্যাখ্যা, যে কর্মের মধ্যে নৃত্যের ছন্দ এবং আনন্দ খুঁজে পায়, ফলোয়িং শ্রীমত অনির্বাণ অবশ্যই। ঠিক আছে, এই গৌরীর কথা আজও কানে বেজে আছে। এই কথা যে নর মানে নারী বাদ চলে গেল তা নয়, নর মানে সেই সত্তা, সেই জীব, সেই মনুষ্য অস্তিত্ব, যে কর্মের মধ্যেই সমস্ত ছন্দ এবং আনন্দ খুঁজে পায়, নৃত্যের ছন্দ এবং আনন্দ খুঁজে পায়। যাই হোক, কোথায় ছিলাম, এরকম ভাবে চলো, লোভ ক্রোধ বিবর্জিত হলেন বিদুর, দীর্ঘদর্শী মানে প্রজ্ঞা, দূরদর্শী, প্রজ্ঞাবান, সমপর, সর্বদা শান্তিপ্রিয়। দেখবেন উদ্যোগ পর্বে বারবার তিনি দিনে রাতে দুর্যোধনদের ক্যাম্পে যাচ্ছেন, শিবিরে যাচ্ছেন,
শান্তি স্থাপনা করার জন্য। একথা ভীষ্ম বারবার স্মরণ করেছেন এবং স্মরণ করিয়েছেন। সরসজ্জায় শুয়ে কর্ণকে পর্যন্ত স্মরণ করিয়েছেন, দেখো আমি গান্ধারী, খত্তা মানে বিদুর, দ্রোণ, সবাই কতবার চেষ্টা করেছে তোমাকে বোঝাবার যে প্রশমে কৃত যত্ন। তাহলে প্রশমে কুরু যত্ন, তুমি শান্তি স্থাপনে, সৌহার্দ্য স্থাপনে, মৈত্রী স্থাপনে যত্ন করো, কিন্তু মম প্রশমে কৃত যত্ন ন সফল, আমি কিন্তু সফল হইনি। আচ্ছা, ন শকিত প্রশমে হি কৃত যত্ন ন শকিত মায়া, আমি করতে পারিনি, আমার কথা তুমি শোনোনি, এখন আর কি বলবো, এখন যা হবার তাই হবে। সত্যং ব্রবীমিতে, কোনটা সেই সত্য? যত ধর্মস্তত জয়, যত কৃষ্ণস্তত জয়। এটা হচ্ছে রেফারেন্স। কেন বুঝবো ওখানে তো ধর্ম সত্য সব, কৃষ্ণ কিছুই বলা নেই, খালি বলা হচ্ছে সত্যং ব্রবীমিতে। এখানে আমি ব্যাখ্যা করেছি, আপনারা দেখে থাকবেন যে এই ব্যাখ্যাটা দিয়েছেন টিকাকার, বাঙালি টিকাকার অর্জুন মিশ্র। বর্তমানে প্রাপ্ত সম্পূর্ণ টিকার মধ্যে প্রাচীনতম টিকা হচ্ছে অর্জুন মিশ্রের এই ভারতার্থ দীপিকা। সেখানে বলেছেন সত্যং ব্রবীমিতে যত ধর্মস্তত জয় ইতি। যাই হোক, সমপর আর কি, কুরুনাং হিতে রতঃ চ, কুরুনাং চ হিতে রতঃ, কুরুদের, কুরু বংশীয়দের, কুরু বংশের হিত সাধনে সর্বদা রত। এই কুরু বংশ কারা? যারাই ওই কুরু বংশে জন্মেছে, সম্বরণের পুত্র কুরু, সেই বংশে যারাই জন্মেছে তাদের। এখানে পাণ্ডবদের হিতে রত নয়, তা বুঝলে হবে না। সুতরাং কুরু শব্দটাকে কিভাবে নেব, কৌরব শব্দটাকে কি করে বুঝবো, সেটার জন্য আমি গতদিন বলা কথা আবারও খানিকটা পুনরাবৃত্তি করছি। এরপরে এই পর্যন্তটা ছিল আদি পর্বের 103 অধ্যায়ের 18-19 নম্বর শ্লোক, বলা বাহুল্য বিশ্ববাণী এডিশন। এরপরে এই আদি পর্বের 102 অধ্যায়ের 18-19 শ্লোক। এবারে আদি পর্বের 103 অধ্যায়ের প্রথম শ্লোকটা বলছি। তেষু ত্রিষু কুমারেষু জাতেষু, 3 কুমারকে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর, তারা জন্মানোর পরে কুরু জাঙ্গলম, কুরব অথ কুরুক্ষেত্রং ত্রয়ম এতদ অবর্ধত। ভীষণ ইম্পর্টেন্ট। এই 3টে পুত্র জন্মানোর পরে হলো এই সকলেই আপনার এই 3টে দেশ ত্রয়ম, তারা তারা কুরু জাঙ্গলম, ওটা আগে কুরু জাঙ্গলম বলে দিয়েছে, ওটাকে মানে কুরু দেশ যেটা জাঙ্গলম, এটাকেও যেন বহু বচন করলো না। আর কুরব, দেশের নাম সর্বদা বহু বচনে করতে হয়, তাই তো, অঙ্গেশু বঙ্গেশু কলিঙ্গেশু, কিন্তু অঙ্গদেশে বঙ্গদেশে কলিঙ্গ দেশে যদি এক বচন করতে হয়, দেশ ও শব্দটাকে জুড়ে নিতে হবে। আমি সোজা ছোটদের জন্য বলছি, আর না হলে এই দেখুন কুরু, তার প্রথম বহুবচনে কি হবে, তারপরে কি করবো না করবো বুঝতে গিয়ে ছেলে পেলে গন্ডগোল করছে, আমি বলে পরে একটা দেশ শব্দ লাগিয়ে দাও, কুরব মানে কুরু দেশ। কিন্তু তাহলে কুরু শব্দে পুংলিঙ্গ প্রথম বহুবচন করতে গেলে কেন, আরে দেশের নাম বহুবচনে বলতে হয়। তাই এটা তো মহাভারত পড়তে গেলে 2-4টে শ্লোক পড়লে সংস্কৃত ভাষার যে স্বরূপ, সিনট্যাক্সের যে স্বরূপ, ব্যাকরণের যে রূপ, সেটা আপনা আপনি আপনার আয়ত্তে এসে যাচ্ছে। তেষু কুমারেষু জাতেষু, ভালো সপ্তমী, তারা জন্মানোর পরে জন্মে গেলে, কুরু জঙ্গলম কুরব অথ কুরুক্ষেত্রম ইতি ত্রয়ম, মানে ইতি দেশ ত্রয়ম অবর্ধত। বৈশম্পায়ন বলে গেলেন, এবার নিজের গল্প চলে এসছেন। এই 3টে কুমার জন্মাবার পরে কুরুজাঙ্গল কুরু এবং কুরুক্ষেত্র, এই 3টে দেশই বিশেষ উন্নতি লাভ করেছিল। এরপরে কত শস্য শ্যামলা, সুন্দর বন, উপবন, দিঘি, মানে একটা দেশকে কখন ভালো বলা হবে, কখন উন্নত বলা হবে, সেখানে বলা হচ্ছে শুধু আর্যরা নয়, অন্য জাতিরাও বাস করতো। ভারতবর্ষে বর্ণনা প্রসঙ্গে বলেছিল আর্যরা, অনার্যরা, ম্লেচ্ছরাও বাস করতো সেখানে, করে সেখানে।
সমস্ত শস্য সুস্বাদু, মেঘ যথাকালে বর্ষণ করে, বৃক্ষের ফুল ফল বহু পরিমাণে জন্মায় এবং তারা অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট। সমস্ত বাহন, হস্তি অশ্ব প্রভৃতি বাহন, পশু পক্ষী সকলেই আনন্দিত ছিল। সমস্ত ফুলেই সুন্দর গন্ধ ছিল, ফল সুস্বাদু ছিল। নগরে বণিক এবং শিল্পীগণে পরিপূর্ণ থাকত এবং সকলেই বীর কৃতবিদ্য সচ্চরিত্র এবং সুখী ছিল। এই শিল্পীরা কারা? বণিকেরা না হয় বৈশ্য, শিল্পীরা তো শূদ্র। রাজ্যে কোনো জায়গাতে চোর ছিল না, লোকের মন পাপের দিকে যেতই না। এই সকল কারণে তখন মনে হতো যেন সত্যযুগই চলে এসেছে। তখন প্রজারা যজ্ঞ এবং অন্যান্য ধর্মকার্য করত, সত্য এবং ব্রতপরায়ণ থাকত, পরস্পরের প্রতি আনন্দিত থাকতো। আচ্ছা, আজকে শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? এতক্ষণ জিজ্ঞাসাই করেনি আনন্দের চোখে। না, পরিষ্কার আছে শোনা। আচ্ছা, হচ্ছে না? পরিষ্কার আছে, হ্যাঁ। আজকে একদম পরিষ্কার আছে। ক্রোধ অহংকার এইসব ছিল না, পরস্পরকে সমাদর করত। তাদের চরিত্রে ধর্মই প্রধান ছিল। আচ্ছা, ওইখানে যে বলেছিলাম লোভ ক্রোধ বিবর্জিত, যে 6টা দোষকে পরিত্যাগ করতে বলেছে, সেটা কি? সর্দোষা পুরুষে নেহ হাতব্যা ভূতি মিচ্ছতা, নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধ, নিদ্রা তন্দ্রা ভয় ক্রোধ, আলস্যম দীর্ঘসূত্রতা। এই 6টা দোষ সবাই বর্জন করবে। বলে কই ওখানে লোভ বললো না তো? বলে লোভ তো আগেই বর্জন করবে, লোভ তো হচ্ছে সমস্ত পাপের মূল। কাজে ওটা যে বর্জন করতে হবে সেটা আলাদা করে বলা দরকার নেই। মনুসংহিতায় যেটা বলা হয়েছে 10 রকম ব্যসন বলার পরে কি বললেন? সবার মূল হচ্ছে লোভ। এতো তাই বলেছে ভগবত গীতাতে, সে কথা আছে। অনেক অট্টালিকা ছিল, মানে নগরের এখানে যারা আর্কিটেকচার, তারপরে ডেভেলপমেন্ট এসব নিয়ে কাজ করে, তারা এখান থেকে তাদের উৎস পাবে। অসংখ্য লোকে পরিপূর্ণ ছিল। হস্তিনা রাজধানী তখন মহাসমুদ্রের ন্যায় শোভা পেত। এই হলো কুরুজাঙ্গল, কুরুদেশ এবং কুরুক্ষেত্র, এই 7টা জায়গা মিলে যে রাজ্য, সেখানে রাজধানী হলো হস্তিনাপুরম। এই প্রথম হস্তিনাপুরের নাম আমরা পেলাম। এর আগে আমরা পেয়েছি বশিষ্ঠ সেই সংবরণকে সমস্ত রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ রাজধানী করে দিলেন ও রাজ্য থেকে। সেখানে দক্ষিণ কুরুদেশবাসী লোকেরা উত্তর কুরুদেশবাসী সিদ্ধ ঋষি এবং চারণগণের সঙ্গে স্পর্ধার সঙ্গে বিচরণ করত। নাগরিকেরা নদী, সুন্দর বন, উপবন, দিঘি, জলাশয়, ক্ষুদ্র জলাশয়, সমতল ভূমিতে আনন্দ চিত্তে বিহার করত। কুরুবংশীয় রাজারা পরিবর্ধিত সেই মনোহর রাজ্যে তৎকালে কোন লোকেরাই কৃপণ ছিল না, যে লোকেরা বিধবা হতো না, মানে কি হতো না, যুদ্ধ হতো না, ফলে কেউ মরতো না। এইটারই তাৎপর্য বুঝবেন। যখন ওরা যুদ্ধ করতে বারণ করছে, তখন বলছে লোকক্ষয় করং যম রাষ্ট্র বিবর্ধনং যুদ্ধম। যুদ্ধের নিন্দা করে কি কি শব্দ ব্যবহার করা হচ্ছে, যে জমের রাজত্ব বৃদ্ধি করে যুদ্ধ, আর অসংখ্য মানুষের জীবন হানি করে। এইরকম ভাবে চললো এদের সকলের বর্ণনা। আচ্ছা, বিদুরের বিবাহ 1228। অন্যদের বিবাহের কথা আমরা জানি, কিন্তু বিদুরের বিবাহের কথা আমরা শুনতে পাই না। আমি একটু অজানা জিনিসগুলোকে একটু বলছি। ততস্থ, আচ্ছা আসুন। ধৃতরাষ্ট্র উৎসাহী লোক দিয়ে পাণ্ডুর বিলাসদ্রব্য খাদ্য বস্তু সকল সর্বদা বনমধ্যে, পাণ্ডু বনবাস করছে, তার কাছে পাঠিয়ে দিয়েছে। অনেক রাজ্য টাজ্য জয় করে দেশে ফিরে এসে তার আর ভালো লাগলো না, পাণ্ডু বনে চলে গিয়েছিলেন। তো ধৃতরাষ্ট্র তখন কি করছেন, রাজা হয়ে সব খাবার দাবার এবং বনবাস করলেও তার কাছে বিলাস দ্রব্য পাঠিয়ে দিচ্ছেন। বুঝুন একবার পাণ্ডু। আচ্ছা, তারপরে ভীষ্ম শুনতে পেলেন যে দেবক রাজার শূদ্রা ভার্যার ব্রাহ্মণ উৎপাদিত, বুঝতে পারছেন, রাজা দেবক তার একটি শূদ্র বংশের জন্মানো পত্নী আছে, তার কোলে ব্রাহ্মণের একটি পুত্র
কন্যা জন্মেছে। ঠিক আছে, সম্পর্কটা দেখুন একবার। ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্রা তিনজন ইনভলভ। তো দেবক রাজা বলে একজন রাজা, সে নিশ্চয়ই ক্ষত্রিয়, তার একটি শূদ্রা ভার্যা অনুলোম বিবাহ অনুমোদিত ছিল। তাহলে ক্ষত্রিয় রাজা ক্ষত্রিয় কন্যাকে বিবাহ করতে পারতেন, বৈশ্য কন্যাকেও বিবাহ করতে পারতেন, শূদ্র কন্যাকেও বিবাহ করতে পারতেন, তার ভার্যা রয়েছে। আবার সেই শূদ্রা ভার্যার কোলে ব্রাহ্মণের একটি রূপ ও যৌবনশালিনী কন্যা জন্মেছিল। তারপর ভীষ্ম প্রার্থনা করে সেই কন্যাটিকে এনে মহামতি বিদুরের বিবাহ করাইলেন। কারণ বিদুরের সঙ্গে তো আবার যে কারোর বিবাহ হতে পারবে না, তিনিও শূদ্রার ছেলে না, আবার ব্রাহ্মণের পুত্র, মানে ওই কৃষ্ণদ্বৈপায়নের পুত্র। তাহলে কি করা যায়? কুরুনন্দন বিদুর, দেখুন কুরুনন্দন বলছে, কুরুনন্দন বিদুর সেই দেবক দুহিতার গর্ভে নিজের তুল্য গুণবান এবং বিনয়ী অনেক পুত্র উৎপাদন করেছিলেন। অর্থাৎ এই বিদুর এবং তার কন্যার নামটা যে কেন দেয়নি বুঝতে পারছি না, তাদের অনেকগুলি পুত্র ছিল। বৈশম্পায়ন বলে চলেছেন, রাজা জনমেজয় মন্দির শুনুন, বিদুরের বিবাহের পরে গান্ধারীর কোলে, গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের 100 পুত্র এবং তাহার 100-এর অধিক, এবং বৈশ্যার গর্ভে তার 100-এর অধিক এক পুত্র জন্মিয়াছিল। তাহলে ধৃতরাষ্ট্রের শেষ পর্যন্ত কটা ছেলে হলো? 100 না, 101টা। গান্ধারীর পুত্র 100টা, আর ধৃতরাষ্ট্রের পুত্র যদি বলা হয় তাহলে 101টা। এবং বংশ বিস্তারের জন্য দেবতার কাছ থেকে কুন্তী এবং মাদ্রির গর্ভে 5টি পুত্র জন্মেছিল। আর বৈশ্যার গর্ভে ধৃতরাষ্ট্রের পুত্র কেন জন্মালো, কিভাবে জন্মালো? এক পতিব্রতা যোগ্য ভার্যা গান্ধারী সর্বদাই অনুকূল ভাবে চলতেন। এই অবস্থায় ধৃতরাষ্ট্র গান্ধারীর প্রতি কিরূপ ব্যবহার করতেন, এই সব করে করে এরকম করে মৃগরূপী মহাত্মা কিন্তু সরি ওই পাণ্ডুকে অভিসম্পাত করেছিলেন। তাহলে পাণ্ডুই বা পঞ্চপুত্র কি করে জন্মালো? এরপরে তাদের পুত্র জন্মানোর ইতিহাস বারবার বলে দেওয়া হয়েছে। আমি শুধু আর একটা কথা বলে আজকে শেষ করবো। হ্যাঁ, ওই যে নামগুলো বলছিলাম, সেই নামের জায়গায় একটা অর্জুনের পুত্র অভিমন্যু, আগে বলেছে আবার রিপিট করছি, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র জনমেজয়, জনমেজয়ের পুত্র শতানিক এবং শতানিকের পুত্র অশ্বমেধ দত্ত। একজন পুত্রের কথা অভিমন্যুর, অর্জুনের এক পুত্রের কথা বলা হয়নি, সেটা হচ্ছে ইরাবান, খুবই স্বল্প উল্লিখিত। একমাত্র কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, মানে যুদ্ধটা হয়েছিল কুরুক্ষেত্রে, এবং যুদ্ধভূমি থেকে যখন সবাই ফিরে যাচ্ছে তখন বারবার আছে ফিরে গেল হস্তিনাপুরে। এই জন্য যুদ্ধটা কোথায় হচ্ছে? কুরুক্ষেত্র, সেটাই রাজ্য, সেখানেই রাজধানী তা নয়। কুরুক্ষেত্রের রাজধানী হস্তিনাপুর নয়, সমগ্র কুরু জাঙ্গল, কুরু দেশ এবং কুরুক্ষেত্র এই মিলে হচ্ছে পুরো রাজ্যটা, তার রাজধানী হচ্ছে হস্তিনাপুর। এখন প্রশ্ন হলো, আমরা কুরু পাণ্ডবের যুদ্ধ যে বলি, সেই বলার মধ্যে একটা লক্ষণ আছে, কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ নয়, পাণ্ডবরাও প্রকৃতপক্ষে কুরু বংশে জাত কৌরব। তাহলে কুরু পাণ্ডব বলা হয় কেন? রবীন্দ্রনাথ বলেছেন কুরু পাণ্ডবের যুদ্ধ, কারণ এটা পরিচিত। ব্যাপারটা কি, এই যে ধার্তরাষ্ট্ররা, ধৃতরাষ্ট্রের পুত্ররা, ওরা দাবি করলো যে আমরাই প্রকৃত কৌরব,
আমরাই রাজ্যের উত্তরাধিকারী, তোমরা পাণ্ডুপুত্রেরা বা কৌন্তেয়রা, কুন্তির পুত্ররা বা মাদ্রের পুত্ররা, তোমরা এই রাজ্যের উত্তরাধিকারী নও। ওরা ওদেরকে কেবল পাণ্ডব পাণ্ডব বলতে লাগলো, কৌরব বলে অস্বীকার করলো। এই জন্য এটা পপুলার টার্মসে বোঝাবার জন্য কুরু পাণ্ডবের যুদ্ধ কুরু পাণ্ডব, অ্যাকচুয়ালি কৌরব পাণ্ডবের যুদ্ধ বলা উচিত না, কেউ তো বলা হয় না। কুরু বলতে সেখানে আবার কুরু বংশে জাতদের কৌরব, আবার একটা লক্ষণা করতে হচ্ছে, কৌরবদের বোঝানো হয়। এবং দেখবেন ওই জন্য আমি বলেছিলাম আগে, ইংরেজিতে কোথাও বলা হচ্ছে না যে ওয়ার অফ কুরুক্ষেত্র, বলা হয় কুরুক্ষেত্র ওয়ার বলা হয় বিকজ অফ দ্য প্লেস, আর নইলে বলা হয় দি ভারত ওয়ার। আমি যে রেফারেন্স গুলো আপনাদের দিয়েছি দেখবেন হিস্টোরিক্যালি তারা সকলেই দ্য এজ অফ দ্য ভারত ওয়ার, দ্য ডেট অফ দ্য ভারত ওয়ার, দ্য ভারত ওয়ার বিটুইন অমুক এইসব ইন দ্য সেম ক্ল্যান, একই রাজবংশে। এই জন্যই তো এই কুরুক্ষেত্রের যুদ্ধ, মানে কুরুক্ষেত্রে সংঘটিত যুদ্ধ হচ্ছে ভ্রাতৃযুদ্ধ হিসেবে বিখ্যাত হয়েছে। নিজ বংশে, একই বংশে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, তার ফল যে কি ভয়ঙ্কর বিষয়, শেষ পর্যন্ত 7 জন 10 জন 12 জন বেঁচে ছিল, আর কেউ বেঁচে ছিল না। সেখান থেকে আমার সমস্ত পাপ ও নাশের জন্য অশ্বমেধ যজ্ঞ করা হলো, সমস্ত পাপ ও নাশের জন্য। আর এখন দেখা যাচ্ছে কি, ইরাবানের যেমন অভিমন্যু বধের কথা আমরা খুব জানি, কিন্তু ইরাবানেরও খুব করুণ মৃত্যু ঘটেছিল যুদ্ধে। আমি সেটা আমার লেখার মধ্যে দিয়েছি, কখনো দরকার হয় পরে পরে শোনাতে পারি, সেটা পরের কথা। ইরাবানকে উলুপির পুত্র অর্জুন আর নাগকন্যা উলুপি, উলুপিকে অর্জুন বিবাহ করেছিল নাগকন্যাকে, তাদের পুত্র হচ্ছে ইরাবান। ভুল বললাম না তো? দেখি আরেকবার। হ্যাঁ, ঠিকই বলেছি। বিষ্ণু পর্বের 10 দিন ব্যাপী যুদ্ধে পাণ্ডব পক্ষের সর্বাধিক পরাক্রান্ত যোদ্ধা ছিলেন ভীমসেন, মহাবল ভীমসেন। অধ্যায় 85। পাণ্ডব পক্ষের তরুণ যোদ্ধাদের মধ্যে অর্জুন ও উলুপির পুত্র ইরাবান ভয়ানক তুমুল যুদ্ধ করলেও শত্রুগণের নিষ্ঠুর আক্রমণে তার নিধন ঘটে। বধের কাহিনী সুপরিচিত হলেও ইরাবানের যুদ্ধ এবং তার মৃত্যুবরণ তেমন আলোচিত বিষয় হয় না। যাই হোক, আমি খুব সংক্ষেপে এটা উল্লেখ করে ভারতওয়ার। ভারতওয়ার বললো কেন? ভারতবর্ষের এগুলো কি সবার জানা আছে? মহাভারতের যুদ্ধে কে কদিন সেনাপতিত্ব করলেন? বলুন, বলার দরকার না থাকলে আমি বলবো না, কি আসবে? 10 দিন।
আর ভীষ্ম তো জানে না, বাকিরা জানে কি না, ম্যাডাম পার্বতী সব বললে কি করে হবে? অন্যদের জিজ্ঞাসা করছি তো। মানে আমি বলিনি, এটা অন্য কেউ বলেছে। অন্যরা বলেছে, বাহ বাহ, খুব ভালো। আর ভীষ্ম করলেন তো 18 দিনের মধ্যে 10 দিনে ভীষ্ম চালিয়ে দিলেন, তাই তো? আচ্ছা বেশ। তারপর আর কে কদিন করলেন ভীষ্মের পরে? তারপর আচার্য দ্রোণ 3 দিন না 5 দ্রোণ, দিন। কে বলছে কথাটা, কে বলছে? শম্পা। হ্যাঁ, দ্রোণ কতদিন চালালেন? না, 5 দিন। দ্রোণ চালালেন 5 দিন। বুড়োগুলো চালালো, বুঝেছেন তো, যুবকগুলো কম কাজেন না। আচ্ছা, তারপরে কদিন হলো? 10 আর 5 15 দিন তো হয়ে গেল। তারপরে 2 দিন কে চালালো? কর্ণ 2 দিন। হ্যাঁ, কদিন বাকি থাকলো? 1 দিন। সেই 1 দিন হলো শল্য আর দুর্যোধন, দুজনে মিলে 1 দিন। মজার ব্যাপার। যুদ্ধে কে কদিন সেনাপতিত্ব করলেন তাহলে? এবং এই পর্বেরই গোড়াতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করেছেন, কিমিদং ভারতং বর্ষং যত্রেদং মূর্ছিতং বলং। বলং মানে সৈন্য। বল শব্দের অনেক রকম অর্থ হয়, দাহ্য, শক্তি। আর বল মানে সৈন্য। এবং আজ পর্যন্ত ভারতবর্ষের ভাষায় দেখুন, বল শব্দের সৈন্যকেই বোঝানো হয়। এবং ইংরেজিতে শব্দটা হচ্ছে ফোর্স। কি বলে? বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমা সুরক্ষা বল, তাই না? SSB, সীমা সুরক্ষা বল। হ্যাঁ, পুলিশকে যখন অর্ডার করা হয়, বলে ফোর্স নিয়ে চলে এসো, মানে বল নিয়ে চলে এসো। ঠিক আছে, খেলার বল নয়, পুলিশ ফোর্স নিয়ে এসো। এরকম মিলিটারি ফোর্স হচ্ছে সৈন্য বল। এটা হলো এ বল। তা বলছেন যত্র ইদং বলং মূর্ছিতম, অনেক সৈন্য তো ওখানে সামূহিক অর্থে ক্লিবলিঙ্গ একবচন। এই ভারতবর্ষের ব্যাপারটা কি বলো তো, কিন্তু বোঝাও সঞ্জয়। কে বলছে? ধৃতরাষ্ট্র। যেখানে এই সমস্ত সৈন্যরা এসে মূর্ছিতং, মানে কি অজ্ঞান হয়ে গেল নাকি? আরে না না, ঝাঁপিয়ে পড়েছে। বাংলায় বলি না হামলে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে। এই হচ্ছে ঝাঁপিয়ে পড়েছে। আর আর কতগুলো শব্দ হয় এরকম মূর্ছিত, যেমন জানি না ব্যাকরণ পাঠানি ব্যাকরণ সমর্থন করা যাবে, অনেকটা জায়গায় আছে, এটা রেখেছিলাম খুলে, পরদিন ডিটেলে বলবো। যজ্ঞবান, জন ধাতু থেকে, যজ্ঞে হতে পারে, জাত হতে পারে, যজানো হতে পারে। হ্যাঁ, যজানো ব্যতিক্রম করে আজ পড়াশোনা করে নিয়ে গেল, কিন্তু নইলে হবে যজ্ঞে মানে জন্মালো। কিন্তু আছে যজ্ঞবান, ব্যাখ্যাকাররা বলেছেন যজ্ঞবান মানে জাতবান, কেউ একদিন জন্মেছে। যাই হোক, এগুলো হচ্ছে একটু অপ্রচলিত ব্যাকরণ রূপ। তাহলে যত্রইদং মূর্ছিতং বলম, যেখানে এই সব সত্যরা এসে ঝাঁপিয়ে পড়েছে। আমার ছেলেগুলো, হ্যাঁ, মম পুত্রাশ্চ আর পাণ্ডুপুত্রাশ্চ। ভগবদ গীতার প্রথমে কি আছে? ধৃতরাষ্ট্র সঞ্জয়কে কি জিজ্ঞেস করছিলেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, দেখো ও কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলেছে। আর সেখানে তাহলে কি যুদ্ধ হচ্ছে? ধর্মযুদ্ধ হবে। অন্য কোথাও তো যুদ্ধ করতে পারতো, করলো না। কেন করলো না? পুরো দেশ বলে যে জায়গাটুকু, সেখানেও করতে পারতো, করলো না। এইটা, এই স্ট্রাকচারটা এরকম কেন হয়েছে? এই যে যুদ্ধ হলো, ভারত যুদ্ধ, তার জন্য জায়গাটা হলো কুরুক্ষেত্র। কেন? পুণ্যং ক্ষেত্রং কুরুক্ষেত্রং চক্রে কুরু তপসা, হচ্ছে তপভূমি, সেইটা হয়ে দাঁড়ালো রণভূমি। কি ভয়ঙ্কর ব্যাপার। আর তারপরে কি ওই জন্য ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। মামকা মানে আমার ছেলেগুলো বা আমার পক্ষের লোকগুলো, সাধারণত ছেলেগুলো, তাদের পক্ষে আবার অন্য সব রাজা রাজারা এসেছে। পাণ্ডবাশ্চৈব, এখন
কৌরবা পাণ্ডবাশ্চর্য বলছেন না, বলছেন মামকা মানে ধার্তরাষ্ট্রা পাণ্ডবাশ্চর্য ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব, যুজুৎসু হয়ে যুদ্ধ করবার ইচ্ছা নিয়ে হাজির হয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চর্য কিম অকুর্বত সঞ্জয়, কি করলো সঞ্জয় একটুখানি বলো দেখি। এই যে কথাটা, তার মানে যুদ্ধটা নিজেদের মধ্যেই হচ্ছে। মামকা পাণ্ডবা মানে কি, আমার ছেলেগুলো আর আমার ভাইয়ের ছেলেগুলো, তাহলে তারা তো ভাই হলো, তারা পরস্পর যুদ্ধ করছে কেন এবং যুদ্ধ করে কি ঘটলো, এটা আমাকে তুমি একটু বিশদে বলো। আর ভারতবর্ষ সম্পর্কে প্রশ্ন করলো, কিমিদং ভারতং বর্ষং যত্রেদং মূর্ছিতং বলম, যেখানে সব সৈন্য বল এসে এরকম ঝাঁপিয়ে পড়েছে, যেখানে সবাই এত লুব্ধ, যেটাকে দখল করার জন্য সবার এত আগ্রহ, গৃদ্ধা। তখন সঞ্জয় বলছে শুধু তোমার ছেলেরা এই ভারতবর্ষকে দখল করার জন্য লোভী হয়েছে তা নয়, পাণ্ডুপুত্রেরাও লোভী হয়েছে, অন্য রাজারাও লোভী হয়েছে, অন্য ক্ষত্রিয়রাও লোভী হয়েছে, অন্য যত যেখানকার জনপদ আছে সেখানকার যত এই ভারতবর্ষকে পাওয়ার জন্য। একদিকে আবার কারা যুদুৎসব, তারা কারা দেওয়ার জন্য নয়, সেটা বাজার দখলই হোক, সৈন্য দখলই হোক, অন্যান্য দখলই হোক, সারা পৃথিবী অসংলগ্ন যে কারো, শম্পা বা অন্য কেউ, শম্পা যে বলেছে ভিক্ষু 10 দিন যুদ্ধ করেছে, আমি খুব খুশি হলাম। অন্যরা ম্যাডাম একটা প্রশ্ন করবো? অমিত, হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, এই যে আপনি যে সেনাপতিদের কথা বললেন 10, 5, 2, 1, এইবারে অশ্বত্থামাকে কেন সেনাপতি বলে ধরা হয় না, এটা একটুখানি বলতে পারবেন? কারণ সেনাপতি ধরা হয় না, আমি সেইটা জানতে চাইছি যে অশ্বত্থামা, কারণ সেনাপতি হতে গেলে তো তাকে অভিষিক্ত করতে হবে, এবং অশ্বত্থামাকে তো দুর্যোধন সে মৃত্যুসজ্জাতে অভিষিক্ত করেছিলেন। অশ্বত্থামা নিজেই বলেছিলেন যে আমাকে অভিষেক করো, আমাকে সৈন্যপত্যে বরণ করো, আমি আজকে রাত্রে পাণ্ডবদেরকে ধ্বংস করব। তাহলে তাকে কেন পঞ্চম সেনাপতি বলা হয় না? মানে আপনি যদি বলেন যে হ্যাঁ বলা হয়, তাহলে পরে মিটে গেল। না, সেনাপতি তো করতে পারলো না, দুর্যোধনের উরুভঙ্গ হলো তো আগে। হ্যাঁ, অশ্বত্থামা করলোটা কি, সৌপ্তিক বধ করলো, সুপ্ত মানে পাণ্ডব পক্ষের সুপ্ত শিবিরে গিয়ে ছেলেপেলে গুলোকে সব মারলো। হ্যাঁ, পাঞ্চালদের তো টোটালি শেষ করলো, মানে ধৃষ্টদ্যুম্ন শিখণ্ডী টোটাল। সেটা সৈন্যপত্য নয় রে বাপু। ও আচ্ছা, ওটাকে সৈন্যপত্য বলা চলবে না, ঠিক আছে, ওকে। বলবো, সে তো সম্মুখ সমরে কারোর সাথে যুদ্ধ করলো না,
সে তো গুপ্তবাদ সুপ্তবাদ করলো, আচ্ছা যেটা যুদ্ধ নীতির বিরোধী, অন্যায়। আচ্ছা। তবে অশ্বত্থামা অবশ্য বারবারই বলেছিল যে পাণ্ডবরাও তো আমাদের প্রধান প্রধান যুদ্ধদের মানে যোদ্ধাদেরকে যুদ্ধনীতির বিরুদ্ধে গিয়েই হত্যা করেছে, কাজে আমি ওদের আজকে রাত্রে বধ করবো, তাতে আমার অন্যায়টা কোথায়? প্রতিশোধ নেব। শুনুন, তাকে সেনাপতি হিসেবে বরণ করা হয়েছে, এরকম বাক্য আপনি পেয়েছেন? আগে হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, বলুন। অশ্বত্থামা নিজেই দুর্যোধনকে বললেন যে তুমি আমাকে অভিষিক্ত করো, হুম। এবং সেই জলটা নিয়ে এসে, দুর্যোধনের তখন ক্ষমতা নেই, তিনি তো তখন মানে মৃত্যুসজ্জায় উড়ুভঙ্গ, অশ্বত্থামা নিজেই নিজের মাথায় জল ঢেলে বললেন যে আমি এবার বাকি কাজটি করব। এটি আমি সম্প্রতি নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয় যে কথা অমৃত সমান যে লেখাটি লিখছেন তাতে পেয়েছি। এবার সেটা যদি মানে খুব ভালো। আপনার মতো বলা হয় যে ঠিক নয়, তাহলে আমি থেমে যাব। হ্যাঁ, এটা খুবই একটা বিতর্কের প্রশ্ন আপনি তুলে খুব ভালো করেছেন। আই অ্যাপ্রিসিয়েট ইট হাইলি। মানে আই থ্যাংক ইউ। হাইলি অ্যাপ্রিসিয়েট যে আপনি এটা পয়েন্ট আউট করেছেন। কিন্তু বলছি, শুনুন, কিন্তু কেন অশ্বত্থামাকে তথাকথিত ভাবে মানে ক্লাসিক্যালি সেনাপতি বলা হচ্ছে না? আজকের আমরা আলোচনা সমালোচনার মধ্যে নিশ্চয়ই প্রশ্ন তুলতে পারি, যেমন ইরাবতী করবে অনেক প্রশ্ন তুলেছেন, খান্ডব দহন নিয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ, হ্যাঁ কেন হ্যাঁ হ্যাঁ কাজ হয়নি বলেছেন তো। হ্যাঁ, হুম নৃসিংহপ্রসাদ ভাদুরীও তা একটু বলতে দিন, সব কথা বলে ফেলবেন। আপনার কথা বুঝেছি, সব অন্যরাও বুঝেছে, শুধু আপনি নয়, আমি নয়, অন্যরা সবাই বুঝেছে যে যতই হোক, অন্যায় যুদ্ধ হোক ন্যায় যুদ্ধ হোক, ঠিক আছে, আমি বলছেন যেটা বলছেন শিখণ্ডীকে সামনে আনাও তো অন্যায় হয়েছিল। আচ্ছা, সেটা কাটাবার জন্য কি উত্তর আছে মহাভারতের ভিতরে? কারণ ওই পদ্ধতিটা কে বলে দিয়েছিলেন? পাণ্ডবেরা নিজেরা নেয়নি। ভীষ্ম সেনাপতি হিসেবেই পাণ্ডবদের সেই বুদ্ধিটা দিয়েছিলেন, আমার লেখার মধ্যে আছে, ঠিক আছে? এই আচ্ছা বুদ্ধিটা ছলনা যুদ্ধ করে কেউ অবলম্বন করেছে তা নয়। ভীষ্মের কাছে এরাও যেত, ধার্তরাষ্ট্ররাও যেত পরবর্তী যুদ্ধে কি করবে সেই পরামর্শ নিতে, পাণ্ডবেরাও যেত এরপরের দিন তারা কি করবে, প্রত্যেক দিনই তারা যাতায়াত করছিল ভীষ্মের শিবিরে, যে এরপরে আমরা কি করব বলুন। সেই প্রসঙ্গে বললাম, ভীষ্ম যখন সরসজ্জায় শয়ানো, সেই অবস্থাতেও কর্ণ গেছেন তার কাছে উপদেশ নিতে, যে কি করবো এবারে বলুন। ভীষ্ম তখনও শান্তি প্রস্তাবে দিচ্ছেন যে এখনো সম্ভব, তুমি শান্তি স্থাপন করো। বুঝতে পারলাম? হ্যাঁ, ভ্যালিড কোয়েশ্চেন। অশ্বত্থামা যেভাবেই হোক, ন্যায় যুদ্ধ অন্যায় যুদ্ধ যাই করুক, করেছে তো, এক বেলা 1 ঘন্টা 2 ঘন্টা এক রাত্রি হলেও তো করেছে, তাহলে তাকে সেনাপতি বলা হবে না কেন? এটা এর মধ্যে বলা হয়নি। অশ্বত্থামা যেখানে এসেছে, অশ্বত্থামার নামে কোনো পর্ব করা হয়নি। যারা যারা যুদ্ধ করেছে, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সেই শল্য পর্বের মধ্যেই দুর্যোধনের গদা যুদ্ধটা এসেছে, একটি উপপর্ব গদা যুদ্ধ। কিন্তু অশ্বত্থামার যে হত্যা মানে যুদ্ধ, যাই হোক সেটাকে যুদ্ধই বলি প্রথমে, সেটা হচ্ছে সৌপ্তিক পর্ব, হ্যাঁ তাই তো? এটা সৌপ্তিক হ্যাঁ, এবং সব থেকে কাব্যপূর্ণ নাম এই মহাভারতের মধ্যে সব থেকে নৃশংস পর্বটা। অশ্বত্থামা একটি আপনার কথাগুলো কিন্তু কেটে গেছে।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে এবার। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে তো? ঠিক আছে, ওইটা নেট চলে গেল, তাই আরেকটা ডিভাইসে আসতে হলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। হচ্ছে, শুনুন, সেই জন্য ডি জুরে না হোক, ডি ফ্যাক্টো সে তো অভিষিক্ত হলো, সেজন্যই প্রশ্ন উঠতে পারে। এটা বিতর্কিত বিষয়, এটা বিচারাধীন বিষয় এবং বিচারও যোগ্য বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আপনার প্রশ্ন ভ্যালিড ঠিক। এবং সেই সম্পর্কে যে আলোচনা আপনি যেখানে পড়েছেন, আরো যত পড়বেন সবটাই ভ্যালিড হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না, এবং আপনার উত্তরটাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। এই যে আপনি এবং ডি ওটা 18 জিউর আর দিনের ডি মধ্যে ফ্যাক্টো বললেন না, এই যে ডি জিউর আর ডি ফ্যাক্টো বললেন, দিস মেক্স দি পয়েন্ট ভেরি ভ্যালিড। তখন সেটা 18 দিনের মধ্যে পড়ছে না, 18 দিন পার হয়ে গেছে। এটা আমি একটুখানি হতে পারে, এটা আমি একটু অস্বীকার করছি। অমিত ছাড়া, অমিতের প্রশ্ন ভেরি ভ্যালিড, খুব সুন্দর প্রশ্ন করেছেন, চমৎকার। আচ্ছা, আপনি 18 দিনের মধ্যে নয় কেন বলছেন? আর কেউ আমাদের দিন তো অহর্নিশি ধরে, অষ্টাদশ দিবসে সূর্যোদয় থেকে 49 দিবসে এই সূর্যোদয় অবধি তো আমাদের অষ্টাদশ দিবস ধরা হবে। তাহলে অশ্বত্থামা নিশা যুদ্ধটাও তো কুরুক্ষেত্র যুদ্ধের অংশ হিসেবেই আমরা ধরতে পারি। হ্যাঁ, হলো তো কথা, ঠিক আছে। এবার অন্যদের একটু বলতে দিন, আপনার শোনা হবে এই প্রসঙ্গে। আমি বলুন অন্যরা, সৌমিত্র, দেবারতী, মিনা, কারো কিছু বলার? সুদীপ? হ্যাঁ ম্যাডাম, শুনতে পেয়েছি, অশ্বত্থামার বিষয়টিও জানলাম। পড়াশোনা করতে হবে। আপনার আজকের পাঠ সবটাই শুনেছি, প্রণাম নেবেন ম্যাডাম। হ্যাঁ, আজ একটু খাপছাড়া মনে হয়েছে নাকি? না না, খাপছাড়া মনে হয়নি। আমার মনে হচ্ছিল কি জানি সবাই মনে হবে খুব খাপছাড়া। না, আপনি তো বললেন যে বিষয়গুলো খাপছাড়া নয়, পরবর্তী পর্যায়ে তো আরো প্রকাশ পাবে। পরবর্তী পর্যায়ে এগুলো প্রত্যেকটাকে নিয়ে আরো বিশদে যাবো। ঠিক আছে, প্রণাম নেবেন ম্যাডাম। একটা আলোচনা আসন্ন আছে, সেটা আমি একটু খুলে বের করে বলছি। আমাদের প্রস্তাবিত বিষয়ের মধ্যে কি কি ছিল। একটা হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা। নেট চলে গেছে, দেখেছেন তো কি যে যন্ত্রণা। হ্যাঁ, একটা হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা, পরের দিন সেটাতে যাবার ইচ্ছা আছে। আর একটা হচ্ছে ভারতবর্ষের কনসেপ্ট নিয়ে আলোচনা। আপনারা কোনটা চান আগে? ধর্ম, আরেকটা কি বললেন ম্যাডাম? ভারতবর্ষের কনসেপ্ট অফ ভারতবর্ষ, কুরুক্ষেত্র আর ভারতবর্ষ। ভারতবর্ষটা শেষেই হলে ভালো, ধর্মটা আগে হয়ে যাক। আমি বলছি, একটা আমাদের এরপরে আলোচনা ছিল, প্রারম্ভিক আলোচনার পরে একটা আলোচনা ছিল কুরু পাণ্ডবের যুদ্ধ না কৌরবদের যুদ্ধ। এটা আজকে হয়ে গেল পরিষ্কার, তাই তো? হ্যাঁ, কৌরব ওয়ার আর ভারত ওয়ার, এটা আজকে হয়ে গেল তো? হ্যাঁ ম্যাডাম। না কুরু পাণ্ডবের যুদ্ধ না কৌরবদের যুদ্ধ, এটা আরো আলোচনা করতে হবে। আলোচনা তো বাকি আছে কিছু। বোঝা গেছে, মোটামুটি বোঝা গেছে যে পুরু আর ভারত এই নয়, কৌরবদের যুদ্ধ। আচ্ছা, পরের কথা, পরের আলোচ্য বিষয় ছিল রণভূমি কুরুক্ষেত্র, দেশের নাম ভারতবর্ষ। ঠিক আছে, আরেকটি আলোচনা আছে ধর্ম, ন্যায়, নীতি, নৈতিকতা, ব্যক্তি ও সমাজ জীবনে। কোনটা আপনারা আগে চান? ধর্মের আলোচনা, ধর্ম, ন্যায়, নীতি, ওইটাই আগে হলে ভালো। ব্যক্তিগত ও সমাজ জীবনে, কারণ এটা আমাকে অনেক তৈরি করতে হবে, গুছিয়ে নিতে হবে, নইলে 1 ঘন্টার মধ্যে খুব মুশকিল। আপনার যেটা সুবিধা হবে সেরকমই করলে। ব্যাপার, আমার বিষয়গুলোকে আনতে হবে, আমার লেখার রয়েছে সবই। আচ্ছা, করতে হবে। ঠিক আছে ম্যাডাম। ভারতবর্ষের কনসেপ্ট আগে শুনতে চান না ধর্মের কনসেপ্ট আগে শুনতে চান? সোজা কথাটা বলুন না। ভারতবর্ষের কনসেপ্টে তাহলে শুনে নি। হ্যাঁ, বোঝা গেল না? আমি প্রথমে চেয়েছিলাম ধর্মের কনসেপ্ট, ন্যায় নীতির কনসেপ্টটা আগে জেনে নেব,
তা ভারতবর্ষের কনসেপ্টটা হয়ে গেলেও অসুবিধা কিছু নেই। কে বলছেন একটু বলবেন? ও আচ্ছা, সৌমিত্র, কোনটা চান? আমি চাইছিলাম ধর্ম ন্যায় নীতির কনসেপ্টটা আগে হয়ে যাক, তারপরে ভারতবর্ষের বিষয়ে শেষকালে। ধর্ম, তাই তো? হ্যাঁ, ধর্ম ন্যায় নীতি এথিক্স। ধর্মটা আগে হোক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই ধর্ম মানে তো আপনাদের এথিক্স। তাই নয়? সুদীপ, পার্বতী ম্যাডাম, আরো যারা যারা আছেন, হ্যাঁ মীনা হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, তাই আজল করতে পারেন। ম্যাডাম, বলুন আগে ধর্ম নীতি নৈতিকতা এসব শুনবেন না আগে ভারতবর্ষের কনসেপ্ট শুনবেন? এইটা নিয়ে আমাকে করতে হবে আর কি। হ্যাঁ, ভারতবর্ষটা ছোটখাটো আছে, আগে হয়ে গেলে ভালোই। তবে সৌমিত্র বাবু বলছেন না, ধর্ম ন্যায় নীতিটা আগে হতে। ধর্ম ন্যায় নীতি নৈতিকতা মানে এথিক্স এন্ড মরাল টিচিং, এইটা দুটো পর্বে আমাদের প্ল্যান ছিল আর কি। সেটা আমাদের হ্যাঁ, সিলেবাস হ্যাঁ। শেষ করা কিন্তু তা না। আমরা হুম। এগোতে পারি অন্যভাবে, ওটা বিন্যাস হ্যাঁ, অন্যরকম। তবে একটা তো পৃষ্ঠভূমিও লাগে, যে কোথাকার ন্যায় নীতির কথা বলছি, সেখানে ভারতবর্ষ যদি মনে করি নি সেটার উপরে দাঁড়িয়ে বলা, তাহলে ভারতবর্ষের কনসেপ্টটা আগে ঠিক করে নিলেও হয়। হ্যাঁ ম্যাডাম, ভারতবর্ষের কনসেপ্টটা হলেই আগে ভালো হয়। আগে ভারতবর্ষ। হ্যাঁ এটা কে ম্যাডাম। বললেন? একটি নারী কণ্ঠ শুনলাম, দেবিকা। 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 আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, আমিও চাই যে আগে আপনি ভারতবর্ষের কনসেপ্টটাকে আগে বলে দিন, এটা আমার মনে হয় সংক্ষিপ্ত হবে। এরকম একটা কনসেপ্টে আলোচনা করা যেতে পারে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাডাম। ভারতবর্ষ ফার্স্ট। তাই তো? হ্যাঁ ম্যাডাম। ওকে, আলোচনা এটার থেকে ওটাতে অনবরত চলে যাচ্ছে, কিছু করা যাচ্ছে না, অসুবিধার কিছু নেই, আমাদের এরকম চলবে। হ্যাঁ, সেটা তো হবে। এরা কি আর পরস্পর নিরপেক্ষ? একটা বিশাল সমুদ্রে সবই আছে, প্রাণী, রত্ন, মণি মাণিক্য, জল, লবণ সবই তো থাকবে। আর আপনি আমাদের জন্য বলছেন, এটাই আমাদের বড় কথা। ঠিক আছে, আজকের মতো বন্ধ করলাম। হ্যাঁ প্রণাম ম্যাডাম, নেবেন ঠিক ম্যাডাম। আছে। সকলকে ধন্যবাদ। নমস্কার।